দেখুন বামেরা পরিষ্কার কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সাম্প্রদায়িক শক্তি কোনো স্বৈরাচারী শক্তির সাথে কোনোদিন একসাথে জোট করবে না। তার জন্য যদি বামেদেরকে আরো 50 বছর যদি ক্ষমতা যদি না আসতে হয়, ওরা আসবে না, প্রয়োজন নেই। 2001 সাল থেকে 2026 এই 25টা বছরে 762 জন সিপিএম কর্মী খুন হয়েছে। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে আসতে বলছেন ইগো ছেড়ে। চুরি করাটা হয়তো একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বের করা যেত এবং বের করা গেছে, 15 বছরে জিনিসটাকে শেষ করা গেছে। কিন্তু এরা যে জিনিসটা পুশ করছে আমাদের মধ্যে, এরা যে আইডিওলজিটা ঢোকাচ্ছে, সেটা আগামী 100 বছরেও কিন্তু মানুষের মন থেকে বের করা যাবে না। আমি জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো ইগো নেই, মমতা বন্দ্যোপাধ্যায় ইগো ছাড়া একটা মানুষ, কিন্তু বামেদের ইগো আছে, বামেদের আত্মসম্মান বোধ আছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নেই বলে হয়তো আজকে আমাদের ডাকতে পারছে। তবে এটাও সত্যি আমাদের সামনে একটা বড় এখন লড়াই। আমরা যেমন একটা ছায়ার সাথে যুদ্ধ করছিলাম এতদিন ধরে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এখন সেই ছায়াটা সরে গেছে, এখন ওই দৈত্যটা এখন সামনে চলে এসছে, দৈত্যর সাথে এখন আমাদের লড়াই করতে হবে। এই লড়াইটা কিন্তু আমাদের জন্য অনেক বড়। বুদ্ধদেব ভট্টাচার্য এত বছর পরে কি কামিয়েছে সবাই দেখছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থেকে গেছে 15 ঘন্টা হয়নি, পুলিশটা সরে যাওয়ার পরে কি কামিয়েছে গোটা জনগণ দেখছে। প্যারোডি গান করে বিখ্যাত বাম ছাত্র নেতা অনুভব মাইতি এই মুহূর্তে আমাদের জিআই এর মুখোমুখি। প্রথমে জিআই তে স্বাগত জানাচ্ছি। প্রথম যে প্রশ্নটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল অনুভব করেছেন বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য বামেদের সঙ্গ দরকার এবং মাহমুদদেরকে আহ্বান করেছেন। এইটা কিভাবে দেখছেন? না, ভালো লাগছে, এতদিন পর ওনার বামেদের কথা মনে পড়েছে। উনি বলেছেন উনি ইগো ছেড়ে বামেদের কাছে আসতে চান। অনেকদিন পরে ইগো ছেড়ে ওগো বলা শুরু করেছেন, আমাদের প্রতি ওনার সহানুভূতি জেগেছে। কিন্তু আমি বলছি দেখুন, 2011 সালে যখন বামেরা সরকার ছেড়ে গদি ছেড়ে চলে এলো, তখন কিন্তু এই পশ্চিমবঙ্গের ইতিহাসে বিজেপি বলে কোনো চিহ্ন এই পশ্চিমবঙ্গে ছিল না। আর 2026 সালে উনি যখন গদি ছাড়ছেন, তখন বিজেপিকে পুরো রাজ্য ভারটা, পুরো দায়টা তাদের উপর চাপিয়ে দিয়ে তাদের ঘাড়ের উপর রেখে তারপরে উনি গদিটা ছাড়লেন। তাহলে বলুন, বিজেপির বিরুদ্ধে সত্যি করে লড়াইটা কারা করেছিল? মমতা বন্দ্যোপাধ্যায় নাকি আমরা? এই মমতা বন্দ্যোপাধ্যায় একসময় যখন সিঙ্গুর নন্দীগ্রাম হচ্ছিল, তখন উনি একটা মিডিয়াতে খবর বেরিয়েছিল যে উনি বলেছিলেন বিজেপিকে ফ্রন্টে এনে লড়বো। আজকে বিজেপিকে ফ্রন্টে এনে লড়তে গিয়ে উনি ব্যাকফুটে চলে গেছেন, আর ব্যাকফুটে এসে আজকে বামেদের কথা মনে পড়েছে। দেখুন বামেরা পরিষ্কার কোনোদিন কোনো সাম্প্রদায়িক শক্তি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সাম্প্রদায়িক শক্তি কোনো স্বৈরাচারী শক্তির সাথে কোনোদিন একসাথে জোট করবে না। তার জন্য যদি বামেদেরকে আরো 50 বছর যদি ক্ষমতা যদি না আসতে হয়, ওরা আসবে না, প্রয়োজন নেই। কিন্তু কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জোট করবে না, কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে 2001 সাল থেকে 2026 এই 25টা বছরে 762 জন সিপিএম কর্মী খুন হয়েছে। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে আসতে বলছেন ইগো ছেড়ে। আমি জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো ইগো নেই, মমতা বন্দ্যোপাধ্যায় ইগো ছাড়া একটা মানুষ, কিন্তু বামেদের ইগো আছে, বামেদের আত্মসম্মান বোধ আছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নেই বলে হয়তো আজকে আমাদের ডাকতে পারছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিকুর রহমানকে ভাগিয়ে নিয়ে চলে গেল, তারপরে প্রতিকুর রহমানকে দিয়ে বলানো হচ্ছে যে এটা তো সবে শুরু, আস্তে আস্তে আরো সিপিএম এর যুব নেতারা আসবে। আজকে দেখুন, সিপিএম এর যুব নেতারা সিপিএমই আছে, বরং আপনাদের যে যুব নেতারা সুপ্রিয় চন্দ্র থেকে রিজু দত্ত, কোহিনুর মজুমদার, তারা আজকে আপনাকে গালিগালাজ শুরু করেছে, আপনার ভাইপোকে গালিগালাজ শুরু করেছে। আপনি নিজের ঘরটাকে ঠিক করে সামলান। বামেরা কিভাবে লড়তে হয় সাম্প্রদায়িক শক্তি বিজেপির মতো একটা শক্তির সাথে কিভাবে লড়তে হয়, তা আমাদের জ্যোতি বসু, আমাদের বুদ্ধদেব ভট্টাচার্যরা শিখিয়ে দিয়ে গেছেন। আমরা সেই পথে লড়াই করবো। আমাদের কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই শাড়ি পরা হিটলারকে নিয়ে আমরা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা লড়তে চাই না। এর আগে আমরা দেখেছি ভোটের আগে তৃণমূল নেতারা বামেদেরকে শূন্য বলে কটাক্ষ করতো। তাদের হঠাৎ করে সেই বামেদের প্রয়োজন করলো কেন? দেখুন, ওদের প্রায় 100 না 120 খানা সিট হয়তো কমে গেছে, আর দেখতে গেলে আমাদের একটা সিট বেড়ে গেছে। যারা আমাদেরকে শূন্য বলতো, এতদিন ধরে শূন্য শূন্য বলে দাবি করতো, আজকে আমরা এতদিন ধরে শূন্য থাকার পরেও এখনো আমরা মুখ তুলে দাঁড়িয়ে আছি, এখনো আমাদের কোমর ভেঙে যায়নি, এখনো আমরা আমাদের কোনো নেতাদের বিরুদ্ধে, কোনো আমাদের পার্টিটার বিরুদ্ধে কোনো যুবনেতা, কোনো মুখপাত্র তাদেরকে একটা টু শব্দ করতে দেখবে না। কারণ এটা হচ্ছে পার্টির একটা পার্টির শৃঙ্খলা এটা। আর সেখানে যারা 80টা সিট নিয়ে, 80 না 79টা সিট নিয়ে ক্ষমতায় এসছে বা বিরোধী দল হিসেবে আছে, তাদের আজকে অবস্থাটা দেখো। মানে এখন মাথা তুলে দাঁড়ানোর জায়গা নেই। যে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পুলিশকে পাশে নিয়ে এত ক্ষমতার দম্ভ দেখাতেন, আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় কালকে দেখলাম ওই রবীন্দ্র জয়ন্তীতে, মানে তার 2-4টা পোষা কিছু এমপি এমএলএ এসেছিল, বাকি তার পাশে কেউ নেই। যত সেলিব্রিটি একসময় ওনার পেছনে ঘোরাঘুরি করতো, যত পুলিশ ঘোরাঘুরি করতো,
কত টিভি, কত মিডিয়া, কত ক্যামেরাম্যান ওনার পেছন পেছন ঘোরাঘুরি করতো। আজকে দেখুন নিজের একটা ক্যামেরায় আজকে সোশ্যাল মিডিয়াতে লাইভ করে আজকে গোটা নিউজ চ্যানেলকে ওটা পাবলিশ করতে হচ্ছে। কোনো আলাদা করে কোনো বড় নিউজ চ্যানেল গিয়ে ওটা কভার করেছে আপনি কিন্তু দেখতে পাবেন না। সারাদিন শুভেন্দু অধিকারীর খবর চলছে, না হলে বামেদের প্রতিক্রিয়া নিচ্ছে ইত্যাদি, ইত্যাদি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আজকে কেউ নেই। যে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন চেয়ারে বসার সময় ক্ষমতার দম্ভ দেখিয়ে রাজ্যের জনগণের ট্যাক্সে কোটি কোটি টাকা খরচ করে রবীন্দ্র জয়ন্তী পালন করতেন, হ্যান করতেন, ত্যান করতেন, উৎসব, খেলা মেলায় মেতে থাকতেন। আজকে ক্ষমতা থেকে চলে গেছেন ১৫টা ঘন্টা হয়নি। আজকে নিজের টাকায় বেদি কিনে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরকে মালা দিতে হচ্ছে। একটা সময় দেখতাম রবীন্দ্রনাথ ঠাকুরের এত বড় মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এইটুকু আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে এত বড়। মানে মনে হতো যেন রবীন্দ্রনাথ ঠাকুর মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন। আজকে ছবিটা ১৫ বছর পরে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আজকে জনগণ দেখছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা বড় আর মমতা বন্দ্যোপাধ্যায় এক কোণে দাঁড়িয়ে প্রণাম করতে হচ্ছে। এই পরিবর্তনটাই তো আমরা চেয়েছিলাম, যেটা হচ্ছে। এবং আমি বলবো এটা বিজেপি করেছে তাই নয়, এটা কিন্তু পশ্চিমবঙ্গের জনতা যে শাস্তি উনি ডিজার্ভ করতেন সেটা এত বছর পরে ওনাকে দেওয়া হয়েছে। আজকে মানে দেখা যাচ্ছে যে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে, প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি দুদিন আগে মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে চোর বলে কটাক্ষ করছে। সেটা আমাদের মানে পশ্চিমবঙ্গের জন্য একটা লজ্জার। আপনি দেখুন মানে ক্ষমতা থেকে অনেকেই চলে গেছিল। বুদ্ধদেব ভট্টাচার্য ক্ষমতা থেকে চলে গেছিল। জ্যোতি বসু চেয়ার ছেড়ে দিয়েছিলেন। অটল বিহারী বাজপেয়ীর মতো নেতারা চেয়ার ছেড়েছিলেন। কিন্তু কোনোদিন এত বছর চলে যাওয়ার পরেও ওনাদের বিরুদ্ধে কেউ একটা কটু শব্দ ব্যবহার করে, সে যতই রাজনৈতিক বিরোধী হোক। আমি বামপন্থায় বিশ্বাস করি, আমি অটল বিহারী বাজপেয়ীকে খুব সম্মান করি। এমন অনেক দক্ষিণপন্থী নেতারা আছেন যারা বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসুকে সম্মান করেন। তাদের আইডিওলজির বাইরে গিয়েও তারা সম্মান করে। কিন্তু ভাবুন একটা মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থেকে গেছে কি যায়নি, পুলিশটা খালি সরে গেছে আর পাড়ার ছেলেমেয়েরা, আমি বলছি বাইরে থেকে এসে, বিহার থেকে এসে, উত্তরপ্রদেশ থেকে এসে ছেলেমেয়েরা যে চোর চোর চিৎকার করছে তা নয়। নিজের পাড়ার ছেলেমেয়েরা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে গিয়ে তার বাপ মা তুলে গালিগালাজ করছে। এইটাই তো কামিয়েছেন জীবনে। বুদ্ধদেব ভট্টাচার্য এত বছর পরে কি কামিয়েছে সবাই দেখছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থেকে গেছে ১৫ ঘন্টা হয়নি, পুলিশটা সরে যাওয়ার পরে কি কামিয়েছে গোটা জনগণ দেখছে। মানে পুরো পাড়া খুশিতে মানে আনন্দে তারা উল্লাস করছে। এতদিন ধরে একটা রাস্তা দিয়ে সাধারণ মানুষ যেতে পারতেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে একটা মন্দির আছে শুনছিলাম, আমি একটা ভিডিও দেখছিলাম। সেই মন্দিরে মানুষ একটা প্রণামটা অব্দি করতে যেতে পারতেন না, কারণ অপোজিটে একটা লাট সাহেবের বাড়ি আছে। মানে ওই বাড়ির দিকে নাকি মুখ তুলে তাকানো যেত না। আজকে মানুষ মুখ তুলে তাকাচ্ছেও আর মুখ খুলে গালিগালাজও করছে। আজকে সেগুলো বসে সহ্য করতে হচ্ছে ঘরে। এবং এটা খারাপ লাগছে। আমাদের একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে কেন এটা সহ্য করতে হবে? কিন্তু আপনি তো মানুষকে এই এইগুলো বলার রাস্তাটা করে দিয়ে গেছেন গত ১৫ বছর ধরে। গত ১৫ বছরে আপনার শাসনকালে যে স্বৈরাচার মনোভাব আপনি দেখিয়েছেন, এগুলো তো এখন আপনার প্রাপ্য। এগুলো তো আপনাকে ডিজার্ভ করেন। এগুলো মনে হয় শেষ দিন অব্দি আপনাকে এগুলো বয়ে নিয়ে যেতে হবে। এবং এটার জন্য শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, মানে যারা এই তৃণমূল কংগ্রেস দলটা করতো, এবং আমি অনেককে চিনি যারা হয়তো সৎভাবেই তৃণমূল কংগ্রেসটা করতো, তাদেরকেও এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকে গালিগালাজ খেতে হচ্ছে। এবং তারা খুব সঠিক কারণেই আজকে মুখ খুলছে এবং দল থেকে বিভিন্ন পদ থেকে চলে যাওয়ার ওরা নিচ্ছে। মানে দেখলাম সোশ্যাল মিডিয়াতে সুপ্রিয় চন্দ্র বলে একটা ছেলে, সে সিদ্ধান্ত নিল সে আর মানে তৃণমূল কংগ্রেসের সাথে আর থাকবে না, ইত্যাদি ইত্যাদি। এরকম অনেককে দেখছি যারা চলে আসছে এবং মুখ খুলছে। এটাই বড় ব্যাপার, একটা সময় হওয়ার ছিল এবং হচ্ছে তাই। বামপন্থীরা অনেক খুশি মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার জন্য, নাকি বিজেপি ক্ষমতায় আসার জন্য? নিশ্চয়ই একটা ভাবে আমরা এটা খুশি যে এমন একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের যে শাসন ব্যবস্থা, যাতে মানুষ জর্জরিত ছিল এক প্রকার। এমন একটা স্ট্রাকচার সোসাইটির একটা স্ট্রাকচার তৈরি করে দিয়ে গেছিল, যেটাতে আমরা হয়তো অভ্যস্ত হয়ে গেছিলাম। এই ভাতার কালচার, দিনের পর দিন ভাতা চলছে তো চলছে, মানে মানুষকে আর চাকরি করতে হবে না। এর লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, কাকে বেকার ভাতা দিচ্ছে, এবং সেটা চলবে, সঠিক কারণেই চলবে। আমি বলছি যারা ডিজার্ভ করে না, যারা মাসে ৬০,০০০ ৭০,০০০ টাকা ইনকাম করে, তাদেরকেই ভাতা দেওয়ার প্রবণতাটা কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের? কারণ সেখান থেকে আমি একটা ভোট পেতাম। কিন্তু যারা যোগ্য ছেলেমেয়েরা তারা চাকরি পাচ্ছে না, তারা তাদের যে সম্মানটুকু পাওয়া দরকার তারা পাচ্ছে না, তারা রাস্তায় বসে থাকবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ৪ তলা ৫ তলা বাড়ি হেঁকিয়ে বসবে। এই ব্যাপারগুলো তো মানুষের দৃষ্টিকটু লেগেছে এবং শাসন ব্যবস্থা শেষের দিকে খুবই তলানিতে গিয়ে ঠেকেছিল। তো সেই জায়গা থেকে আমরা খুশি হয়েছিলাম, মানে খুশি হয়েছি এখন। তবে এটাও সত্যি আমাদের সামনে একটা বড় এখন লড়াই। আমরা যেমন একটা ছায়ার সাথে যুদ্ধ করছিলাম এতদিন ধরে, যে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এখন সেই ছায়াটা সরে গেছে। এখন ওই দৈত্যটা এখন সামনে চলে এসছে। ওই দৈত্যর সাথে এখন আমাদের লড়াই করতে হবে। এই লড়াইটা কিন্তু আমাদের জন্য অনেক বড়। এবং এই লড়াইটার জন্য মানসিকভাবে আমাদেরকে সবাইকে প্রস্তুত হতে হবে। কারণ এখন যে লড়াইটা হবে সেটা হচ্ছে মানুষ কি খাবে, কি পরবে, কে কোন ধর্ম করবে,
কে কোথায় পুজো করবে, কে কোথায় নামাজ পড়বে, এইগুলো হয়ে যাবে এখন রোজকার বিষয়। এবং এইগুলোর সাথে লড়াইটা একমাত্র বামপন্থী দলরাই করতে পারে। এবং সেই সঠিক কারণেই মানুষ এখন হয়তো তৃণমূল কংগ্রেস দলটাকে একদম পুরোপুরি মুছে ফেলবে। এবং যারা এতদিন তৃণমূল কংগ্রেসে ভরসা করতেন, যে 41%, প্রায় 41% মানুষ তৃণমূল কংগ্রেসে ভোটটা দিয়েছিলেন, তারা আস্তে আস্তে বুঝবেন যে এই লড়াইতে অন্তত আর যেই থাকুক তৃণমূল কংগ্রেস থাকবে না। কারণ যে তৃণমূল কংগ্রেস প্রতিকুর রহমানের মতো ছেলেরা, তারা নাকি বলেছিলাম নীতি আদর্শের জন্য আমি তৃণমূল কংগ্রেস জয়েন করেছি। কালকে আমি একটা অডিও প্রকাশ করেছিলাম যেখানে বলছি আমি ব্যক্তিগত কারণে তৃণমূল কংগ্রেস দলটা করতাম। এবার ব্যক্তিগত কারণটা কি? আমি হয়তো জানি, একসময় দেখেছিলাম উনি যখন সারাদিনের এই বামপন্থীরা যখন করতেন, মানে বামপন্থী দলের সাথে যখন যুক্ত ছিলেন, সারাদিনের যুদ্ধ সংগ্রাম লড়াই করার পরে বাড়ি ফিরতেন কি একটা ট্রেনের ওই ভেন্ডার কামরায়, যারা আরো দোকানদাররা বাড়ি ফিরছেন তাদের সাথে একটা কামরায় বসে বিড়ি খেতে খেতে গল্প করতে করতে বাড়ি যেতে হতো। কোনো এসি ছিল না, কোনো লাক্সারি ছিল না। এখন হেলিকপ্টারে ঘোরাঘুরি করছেন। আমি জানি না এইগুলো কোনো ব্যক্তিগত কারণের এগুলো একটা অংশ কিনা। তৃণমূল কংগ্রেস দলটা ব্যক্তিগত কারণেই তৃণমূল কংগ্রেস দলটা এই ছেলেমেয়েরা করতো। এবার এই ব্যক্তিগত কারণে যারা একটা রাজনৈতিক দল করে, তারা কোনোদিন এই বিজেপির মতো একটা দলের সাথে লড়তে পারবে না। সেটা বামপন্থীরা করবে এবং আমাদের লড়াইটা এখন আরো বড় হয়ে গেল। আমরা দেখলাম ভোট পরবর্তী হিংসাই প্রতি বছর আমরা যখন দেখেছি 2019, 2021, 2018 পঞ্চায়েত, 2023-এর পঞ্চায়েত, ভোট পরবর্তী বামেদের প্রতি বছর মারধর খেতে হতো, বামেদের পার্টি অফিস ভাঙচুর হতো, দখল হতো। এই প্রথমবার বামেরা আক্রান্ত হয়নি, তৃণমূল না, না, আক্রান্ত না, না, হয়েছে। বামেরা আক্রান্ত হয়েছে। আমি হয়তো জানো না। মুর্শিদাবাদে শফিকুল বলে একজন কমরেড, তিনি গুলি খেয়েছেন এবং আক্রান্ত হয়েছেন। এবং রিসেন্টলি মোহাম্মদ সেলিম, শতরূপ ঘোষ এবং রানা দা, যিনি সদ্য আমাদের জনপ্রতিনিধি হলেন বিধানসভায়, ওনারা দেখতে গেছিলেন। এবং বামেদের কর্মীরা আক্রান্ত হচ্ছেন বিভিন্ন জায়গায়, সেটা হয়তো খবরে আসে না। কারণ বামেরা হয়তো এখন প্রধানত, সত্যি কথা বলতে, অপ্রাসঙ্গিক তো বটেই। একটা এক পাওয়া শূন্য থেকে সদ্য এক হয়েছে, তাদেরকে নিয়ে খবর হয় না। কিন্তু বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে। এবং হ্যাঁ, এটা সত্যি যে আক্রান্ত হওয়ার সংখ্যাটা বিজেপির মধ্যে 2021 সালে প্রচুর বেশি ছিল। এখনো বিজেপির কর্মীরা আক্রান্ত হচ্ছেন। কিন্তু এখনটা তো সরকার তো এখন বিজেপির, এখন তো শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। এখন দায়টা তো ওনাকে নিতে হবে যে আপনার কর্মীরা কেন আক্রান্ত হচ্ছে। 2021 সালে যে কর্মীরা আক্রান্ত হয়েছিলেন বিজেপির, তার মধ্যে একটা বড় নাম হচ্ছে অভিজিৎ সরকার। আপনার জানি না মনে থাকবে কিনা, সোশ্যাল মিডিয়া ফেসবুক লাইভ করে ওকে মারা হচ্ছে। মানে উনি লাইভ করছেন তখন ওকে মারা হচ্ছে, সমস্ত প্রমাণ ছিল। তারপরেও সিবিআই তদন্ত করে যারা খুন করেছে তাদেরকে সেদিন ধরতে পারেননি। আশা করবো শুভেন্দু অধিকারী সেই দিকগুলো দেখবেন। এই যে চন্দ্রনাথ বাবু মারা গেলেন, কিভাবে মারা গেলেন তার তদন্ত যেন শুভেন্দু অধিকারী 1 মাসের মধ্যে শেষ করতে পারেন। এবং নিজেদের কর্মীকে বাঁচানোর দায়িত্ব শুভেন্দু অধিকারীকে নিতে হবে। এখন বামেরা কি করবে? সরকারে এখন আপনি আছেন, নিজেদের কর্মীকে বাঁচানোর দায়। এমনকি পশ্চিমবঙ্গে যাতে আর কোনো এই এরকম কোনো ঘটনা না ঘটে ভবিষ্যতে, সে দায়িত্বটাও শুভেন্দু অধিকারীকে নিতে হবে। প্রশাসনকে, ল অ্যান্ড অর্ডার সবকে ঠিক রাখার দায়িত্বটা ওনার। এখন তো আর নতুন করে তৃণমূল কংগ্রেসকে দোষ দিয়ে লাভ নেই, কারণ ওরা আর ক্ষমতায় নেই। উনি, আমি আশা করবো শুভেন্দু অধিকারী বিষয়টা মনোযোগ দিয়ে দেখবেন। এবার আমরা দেখলাম যে ভোট পরবর্তী হিংসা বিভিন্ন জায়গায় হয়েছে। 6 জন তৃণমূল কর্মী খুন হয়েছে হুম। এবং কলকাতার মতো জায়গায় বুলডোজার দিয়ে দোকানপাট ভাঙচুর করা হলো। বিজেপি ক্ষমতায় আসতে এই ধরনের ঘটনা ঘটছে। আমি বলছি জি। তখনও মানে শপথও নেয়নি। তখনও হ্যাঁ, শুভেন্দু অধিকারী শপথ নেয়নি, কিন্তু আমরা দেখছি বুলডোজার নিয়ে বিভিন্ন জায়গায় দোকান ভাঙা হচ্ছে। আমি একটা জায়গায় খবর পেয়েছি, সেখানে মসজিদের উপরেও আক্রমণ করা হয়েছে। আমি সেটাই তোমাকে বলছি, এখন লড়াইটা হয়ে গেছে এই বিষয়ে লড়াই হবে। আগে ছিল করাপশনের লড়াই। আগে ছিল কে চুরি করছে, কে দুর্নীতি করছে তার বিরুদ্ধে লড়াই। কিন্তু এখন হবে একটা আইডিওলজিকে, একটা দক্ষিণপন্থা আইডিওলজিকে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার, ড্রয়িং রুম অব্দি ঢুকিয়ে দেওয়ার, মানুষের মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়ার একটা লড়াই চলবে। এবং আমাদের লড়াইটা হবে ভালোবাসা দিয়ে জয় করা। ওরা যেমনি চাইবে ঘৃণা দিয়ে জয় করতে, বামপন্থীদের এইখানে কাজটা হবে মানে ভালোবাসা দিয়ে, যদি যেন সেই মানুষগুলোর মন জয় করা যায়। আমি দেখেছিলাম যখন নিউ মার্কেটে এরকম ঘটনাগুলো ঘটছে, যখন কিছু মার্কেটকে তুলে দেওয়া হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে। আমি যাদবপুর ইউনিভার্সিটিতে, আমি ব্যক্তিগত যেখানে আমি খাওয়া দাওয়া করতাম, ক্লাস শেষ করার পরে যেখানে খাওয়া দাওয়া করতাম, আমি খুব দুঃখ পেলাম যে ওই দোকানটাকেও দেখলাম গতকাল ভেঙে দিয়েছে। এবং এখানে বাম নেতৃত্বদের আমার মনে হয় এইসব জায়গায় সাথে সাথে ছুটে যেতে হবে। যখন এই ঘটনার খবরগুলো পাবেন, সাথে সাথে ছুটে যেতে হবে, যাতে এই প্ররোচনায় পা দিয়ে আরো কিছু ওই মৌলবাদী শক্তিরা আরো সামনে এসে এই কাজগুলো করার সাহস না পায়, সেইটা রক্ষার দায়িত্ব হয়তো বামপন্থীদের। আমরা দেখলাম হাওড়া ডোমজুর কলেজে সেখানে বিজেপি নেতারা ফতোয়া জারি করেছে যেখানে হিজাব পরে বোরখা পরে কলেজে আসা যাবে না। এই ঘটনাগুলো তো ঘটবে। আমি তোমাকে সেটাই বলছি। এই যে কে হিজাব করবে না, এবং আমি একটা ভিডিও দেখলাম যেখানে বলছে নাকি সিগারেট খাওয়া যাবে না। মহিলারা কেন এখানে দাঁড়িয়ে সিগারেট খাবে?
কে এবারে শুরু করবে, কে গরু খাবে, কে পর্ক খাবে, এই লড়াইগুলোই তো এই নীতিগুলোই তো মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া। এবং এটা না, চুরি করাটা হয়তো একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বের করা যেত এবং বের করা গেছে, 15 বছরে জিনিসটাকে শেষ করা গেছে, কিন্তু এরা যে জিনিসটা পুশ করছে আমাদের মধ্যে, এরা যে আইডিওলজিটা ঢোকাচ্ছে, সেটা আগামী 100 বছরেও কিন্তু মানুষের মন থেকে বের করা যাবে না, এই ঘৃণাটা। তো এই লড়াইটা যতটা শক্তি দিয়ে লড়া যায়, বামপন্থী নেতাদের আমি বিশ্বাস ওনারা এই কাজটা করবেন, এই লড়াইটা করবেন। এবং লড়াইটা কিন্তু 100 গুণ কঠিন হয়ে গেল আমাদের জন্য। তুমি জিজ্ঞেস করছিলে না যে আমরা খুশি কিনা যে তৃণমূল চলে গেছে, বিজেপি চলে এসছে, আমরা খুশি কিনা? আমাদের কাছে এই লড়াইটা কিন্তু আরো 100 গুণ কঠিন হয়ে গেল লড়াইটা। কারণ এই লড়াইটা না এবারে আইডিওলজির লড়াই। ওটা ছিল দুর্নীতির বিরুদ্ধে লড়াই, কিন্তু এই লড়াইটা আইডিওলজির লড়াই। এবং আইডিওলজির লড়াই সবসময় কিন্তু আমি বলছি কঠিন হয়, এবং আমাদের জন্য তো অন্তত কঠিন। আমরা দেখেছি বিগত 5 বছর ধরে শুভেন্দু অধিকারী যা যা রাজনৈতিকভাবে বক্তব্য দিয়েছে সবকটাই বেশিরভাগ বিভাজনের বক্তব্য, হিন্দু মুসলিমের বক্তব্য। হুম। কিন্তু মুখ্যমন্ত্রী হবার পর শুভেন্দু অধিকারী বললেন যে আমি আর কোনো বিতর্কিত মন্তব্য করব না, আমি সকলের মুখ্যমন্ত্রী। কতটা ভরসা করতে পারছেন শুভেন্দুকে? এখন টু আর্লি টু সে, মানে এখন একদিন হয়েছে সবে। তবে এটা তো সত্যি, একটা সময় এত বিভাজনের মন্তব্য করেছে, খুবই দৃষ্টিকটু লাগতো। এবং আমার বিশ্বাস দলের অন্যান্য নেতারাও ওটা ভালো চোখে দেখতো না। আমি শ্রমিক ভট্টাচার্যের অনেক বক্তব্য শুনেছি। আমি দেখতাম শ্রমিক ভট্টাচার্যকে যদি এখানে রাখা যায়, শুভেন্দু অধিকারী একদম উল্টো। শ্রমিক ভট্টাচার্য সবসময় মানুষকে সম্প্রীতির বার্তা নিয়ে চলতেন, সেখানে শুভেন্দু অধিকারী রাস্তায় নেমে মানুষকে বিভাজনের রাজনীতি করেছে। এবং আমার মনে হয় শুভেন্দু অধিকারী কোথাও না কোথাও মনে করেছিলেন এই বিভাজনের রাজনীতি না করলে হয়তো এই ক্ষমতা অবধি পৌঁছানো যাবে না, সেই জন্য উনি করেছেন। এবং এবং এটাকে আমি জাস্টিফাই করছি না, মানে এটা করাটা কতটা অন্যায় সেটা উনি রিয়ালাইজ করেছেন বলে আজকে হয়তো মুখ্যমন্ত্রীর পদে শপথ নেওয়ার পরে ওনার প্রথম যে কাজটা মনে হয়েছে, না সবাইকে নিয়ে চলতে হবে। আমি বিশ্বাস করবো উনি বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু লাইনে এসে ওরা যে লাইনে রাজনীতি করেছিল, ওরা যে আসনে বসার পরে ওদের যে নীতি ছিল, সেই নীতিতে এবং রাজনীতির যে নীতি হয়, সেই নীতিতেই উনি পুরো রাজ্যটাকে সামলাবেন, এই বিশ্বাস। এবং যদিও উনি এটা না করতে পারেন, আমরা তো আছি, আমরা তো বিকল্প একটা রাজনৈতিক দল আছি, যারা সবসময় ওই জিনিসটা মনে করিয়ে দেব যে রাজপাট কিভাবে চালাতে হয়। সিপিআইএম 0 থেকে এবার 1-এ এসছে। এটা কি মানে আনন্দ অনেকটা দিয়েছে নাকি জাস্ট একটা না, না, সিম্বলিক? মানে একটা মানে একটু মানে অন্ধকারে একটা ছোট্ট প্রদীপের আলোর মতো। আ আমাদের আমরা চাই চাঁদের আলো দরকার এখন আমাদের। আমরা একটা প্রদীপের আলো আমরা জ্বালাতে পেরেছি। আশা করব এই একটা আগামী দিনে ১০০ হবে, এবং তার জন্য যাবতীয় যা, যা করার দরকার। এবং শুধু আমি জনপ্রতিনিধি পাঠানোর লড়াইটা নয়, আমি ১ম এ বলছি আইডিওলজির লড়াই। বিজেপিকে রুখতে যা, যা করা সেটা যদি বামপন্থীরা সৎভাবে করতে পারে, একা একাই জনপ্রতিনিধি ১ থেকে ১০০ হয়ে যাবে, ১০০ থেকে ২০০ হয়ে যাবে। শুধু সময়ের অপেক্ষা। যদি এই লড়াইটা সৎভাবে আমরা করতে পারি। ১ম এ একটা কথা বললে তুমি যে আমাদের এতদিন ছায়ার সঙ্গে লড়াই হয়েছে। হুম, মমতা বন্দ্যোপাধ্যায় ছিল সেই হুম, ছায়া। হুম, এবং দক্ষিণপন্থী একদম চরম দক্ষিণপন্থা হচ্ছে বিজেপি, হুম। আর উল্টো দিকে বামপন্থা। এবার লড়াইটা কঠিন নাকি সহজ, নাকি লড়াইটা হ্যাঁ, প্রাণপণ? প্রাণপণ লড়াই তো, নিশ্চয়ই প্রাণপণ লড়াই। মানে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মাধ্যম ছিল যার আ থ্রু দিয়ে কিন্তু এই বিজেপি দলটা পশ্চিমবঙ্গে এসছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির আসার প্রবেশপত্রকে খুলে দিয়েছে। উম এই যে যেমন বললাম যে বিভিন্ন ইন্টারভিউতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বিজেপি আমাদের ন্যাচারাল এলাই। উনি বামপন্থীদের সরানোর জন্য, সিপিএম দলটাকে সরানোর জন্য ক্ষমতা থেকে উনি একসময় গিয়ে অটল বিহারী বাজপেয়ী বা বিজেপির মতো দলের সাথে মানে বিজেপির মতো দল এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিয়েছিলেন। আজকে যখন দেখছেন যে বিজেপির মতো দল শক্তি ক্ষমতায় চলে এসছে, এখন ওনার বামেদের কথা মনে পড়েছে। এবং বিজেপির থেকে কোনো অংশে যে মমতা বন্দ্যোপাধ্যায় কম জেতেন না, এটাও কিন্তু সত্যি। দেখুন বিজেপি অনেক খারাপ করেছে, সত্যি তো অনেক খারাপ করেছে। কিন্তু যে কাজটা এখনো অব্দি বিজেপি করে উঠতে পারেনি, সেটা কিন্তু পশ্চিমবঙ্গে মমতায় করে দেখিয়ে দিয়েছিলেন। সেটা হচ্ছে সরকারি টাকায় মন্দির তৈরি করেছে। এই জিনিসটাই তো মানে আমরা কোনোদিন ভাবতে পারিনি। কোনোদিন জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যরা ভাবতে পারত না। এই যে ক্ষমতায় আসার পর ২০১১ সালে মুসলিমদের জন্য ইমাম ভাতা দেওয়া শুরু করলেন। তাহলে খুব স্বাভাবিকভাবে এখন বিজেপি বলা শুরু করলো, না মুসলিমরা যদি ইমাম ভাতা পায়, হিন্দুরা কেন পুরোহিত ভাতা পাবে না? এবং এই যে বলার থ্রু দিয়ে নিজের জায়গা প্রবেশপত্রকে খুলে দিচ্ছে বিজেপি, আস্তে, আস্তে পশ্চিমবঙ্গে ঢোকার একটা সুযোগ পাচ্ছে। সেই সুযোগটা কে করে দিল? মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তাই তোমাকে বললাম যে এরা ছিল একটা ছায়া যাদের সাথে আমরা যুদ্ধ করেছি। এবারে ছায়াকে পেরিয়ে দৈত্য এসছে, এবারে দৈত্যদের মুখোমুখি আমরা হচ্ছি। সম্মুখ সমরে লড়াই হবে। আমরা শেষের দিকে এসেছি। একেবারে একটা বিষয় যেটা বলব সেটা হচ্ছে প্যারোডি গানের জন্য
অনুভব মাইতি খুব বিখ্যাত, মানে সোশ্যাল মিডিয়ায় মানুষের কাছে খুব জনপ্রিয়। তো নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে ২ লাইন যদি না, কেউ আমি এখনো সুমেন্দু করে কিছু লিখিনি বা কিছু আমি এখনো ভাবিনি। তবে নিশ্চয়ই মানে দেখুন প্যারোডিটা শুরু হয়েছিল কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যাচারের বিরুদ্ধে ওটা না ভেতর থেকে বেরিয়ে এসেছিল। মানে আমি যে প্যারোডি করব বলে একটা গান লিখতে বসছি তা কিন্তু নয়। ওটা ন্যাচারালি চলে এসেছিল। আ খাতা পেন নিয়ে বসছিলাম লিখতে, লিখতে ওই হাঁসখালি নিয়ে একটা মন্তব্য শোনার পরে ওটা ন্যাচারালি ভিতর থেকে বেরিয়ে এসেছিল। একটা ঘৃণা থেকে বেরিয়ে এসেছিল। আমি বিশ্বাস করব যে শুভেন্দু অধিকারী এমন কাজ করবেন না যাতে আবার প্যারোডি নতুন করে শুরু করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেছে, তো কোনো প্যারোডি বেরোয়নি? না, এখনো কিছু প্যারোডি বেরোয়নি। যিনি চলে গেছেন, যিনি অপ্রাসঙ্গিক হয়ে গেছেন রাজনীতিতে, তাকে নিয়ে কেন নতুন করে প্রাসঙ্গিক করার চেষ্টা আমরা করব? আ যিনি এখন ক্ষমতায় আছেন, সমালোচনা তাদেরকে নিয়ে হবে এবং আমি বিশ্বাস করব যে আর প্যারোডি যেন না লিখতে হয়। যা এখন টুকটাক ভিডিও করছি, যা ইনফরমেটিভ ভিডিও করছি সেই দিকেই যাব। আশা করব যেন প্যারোডি না লিখতে হয়। কি মনে হচ্ছে যে বিজেপি রাজ্য তৃণমূলের থেকে ভালো চালাতে পারবে? একটু সময় বলবে। মানে দুজনই তো একই পথের পথিক। তো আলাদা করে আমি দুজনকে আলাদা চোখে দেখি না। কেউ কম, কেউ বেশি। কেউ কোনো ক্ষেত্রে বেশি মৌলবাদী শক্তি হিসেবে উঠে এসছে। কখনো তৃণমূল, কখনো মৌলবাদী শক্তি বা সাম্প্রদায়িক শক্তি হিসেবে উঠে এসছে। বা স্বৈরাচারী শক্তি হিসেবে উঠে এসছে। আ আমরা উত্তরপ্রদেশ, বিহারে যা দেখি বা গুজরাটে যা দেখি অনেক সময়, রাজস্থানে যা দেখি, আমরা যে পশ্চিমবঙ্গে এতদিন তা দেখতাম না তাও আমি বুক ঠুকে বলতে পারব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুললেই কত ইউটিউবারকে গ্রেপ্তার করা হয়েছে, কত সাংবাদিককে হুমকি দেওয়া হয়েছে। এবিপি আনন্দের সুমনের মতো একজন সাংবাদিককে তাকে ৬৯ টা কেস নিয়ে বসতে হচ্ছে। তো উম দুজন যে একদম আলাদা তা আমি বলছি না। তবে এটা তো সময় বলবে। আমি তো অন্তত ৬ মাস সময় দেব এই সরকারটাকে কিভাবে চালাচ্ছে, কি করছে, এদের নীতি কি, ১ম এ এসে কোন, কোন কাজগুলো করতে চাইছে, তার উপরে বেস করে আমি evaluate করতে পারব। কিন্তু আমি বর্তমান যে বিজেপির যে ইমেজ আছে আ সেটা কিন্তু আমার চোখে ভালো নয়। একেবারেই আমরা কথা বলছিলাম অনুভব মাইতির সঙ্গে। এখন আপাতত এখানে শেষ করছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।